আড়াল থেকে সম্রাটের আসল রূপ দেখে পুরোপুরি চমকে গেল শ্রীনিবাসবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পটি। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সম্রাটবাবুর আলিশান অফিসে হাজির হয়ে গেছে কমলা আর শ্রীনিবাস। তখনই শ্রীনিবাস ফোনে কারোর সাথে কথা বলতে বলতে গদগদ হয়ে বলে, বারবার করে আপনি দেবদূতের মতন এসে আমাদেরকে বাঁচিয়েছেন। সামন্তবাবু বলছিল আপনি যেভাবে সমস্ত কাজটা তদারকি করেছেন, আপনার কাছে আমরা চিরঋণী। একটাবার যদি আপনার সাথে দেখা হতো তাহলে খুব ভালো হতো। ঠিক তখনই সম্রাটবাবু ফোনে কথা বলতে বলতে সেই ঘরে প্রবেশ করে মুচকি হেসে বলে, এই তো আমি চলে এসেছি, বলুন কি কথা বলবেন। সম্রাটবাবুকে সামনাসামনি দেখে কমলা আর শ্রীনিবাসের চোখ চরকগাছ হয়ে যায়। তারা বুঝতেই পারেনি যে সম্রাটবাবুর এত ক্ষমতা আর এত বড় প্রতিপত্তি। তখনই কমলা থতমত খেয়ে বলে, আপনি, মানে আপনার সাথেই আমরা ফোনে কথা বলেছিলাম। আপনি এত বড় মানুষ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। শ্রীনিবাসও মাথা নেড়ে সায় দিয়ে একই কথাই বলতে থাকে আর বলে, সত্যি কথা বলতে আপনি না থাকলে আমাদের সাধীর শেষ জমিটাও আজ হাতছাড়া হয়ে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। সারাটা জীবন আপনার এই উপকারের কথা আমরা ভুলব না। আপনার কাছে ঋণী হয়ে থাকব। সম্রাটবাবু অত্যন্ত বিনমের সাথে হাত জোর করে বলে, না না, এসব কথা একদম বলবেন না। মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়াবে। এর মাঝখানেই সম্রাটের সেক্রেটারি প্রিয়া রুমে এসে অত্যন্ত গম্ভীর গলায় বলে, স্যার, কিছু কর্মচারী আপনার সাথে জরুরি কথা বলবে বলে কালকে থেকে অপেক্ষা করে রয়েছে। যদি একটাবার সময় দিতেন তাহলে খুব ভালো হতো। সম্রাট একটু গম্ভীর হওয়ার ভান করে বলে, হ্যাঁ আমি আসছি। এরপর সে কমলা আর শ্রীনিবাসের দিকে তাকিয়ে নরম গলায় বলে, আপনারা একটুখানি অপেক্ষা করুন, আমি এক্ষুনি কথা বলে আসছি। সম্রাট ঘর থেকে বেরোতেই কৌতূহলবশত তার পেছন পেছন কমলা আর শ্রীনিবাসও কিছুটা এগিয়ে যায়। তারা আড়াল থেকে লক্ষ্য করে সম্রাট সেই সাধারণ মানুষগুলোর সাথে খুব মিষ্টি করে কথা বলছে আর বলছে, এসব কোনো ব্যাপারই না, আপনাদের যা যা সাহায্য লাগবে আমরা সবটাই করব, আপনারা একদম চিন্তা করবেন না। সম্রাটবাবু এত বড় মানুষ হয়েও এত ভালো মনের মানুষ, তাই কোনো অহংকার নেই। এসব দেখার পরেই শ্রীনিবাস আর কমলার মনটা শ্রদ্ধায় ভরে যায়। কমলা ফিসফিস করে শ্রীনিবাসকে বলে, দেখেছ মানুষের মন কত বড় হতে পারে। আমাদের মেয়ের যদি এনার সাথে বিয়ে হয় তবে খারাপ কিছু হবে বলে তো আমার মনে হয় না। কিছুক্ষণ পর সম্রাট খাসনবিশ আবারও নিজের কেবিনে ফিরে আসে। আর তখন অন্যদিকে অফিসের একজন এমপ্লয়ি চা আর বিস্কুট দিয়ে যায় কমলা আর শ্রীনিবাসকে। চায়ে চুমুক দিয়ে অমলা একটু ইতস্তত করে বলে, দেখো বাবা, তুমি যে কত বড় মানুষ সেটা তো আমরা নিজের চোখেই দেখে নিলাম। আর আমাদের একটু সময় দিও। আসলে ঝিনুকের সিদ্ধান্তটাও তো আমাদেরকে নিতে হবে। তারপর যদি সব ঠিক থাকে তাহলে আর আমরা এই বিয়েটাতে একটুও দেরি করতে চাই না। সম্রাট তখন অত্যন্ত ভদ্র সেজে বলে, আপনারা একদম তাড়াহুড়ো করবেন না, ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। জানেন তো, আমি আড়ালে থেকেই আপনাদের কাজগুলো করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিচয়টা যেভাবে আপনারা আচমকা জেনে যাবেন এটা আমি ভাবতেই পারিনি। আসলে আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্যের প্রতিদানে কিচ্ছু চাই না। মনে মনে শুধু একটাই প্রার্থনা করি, তারা যেন ভালো থাকুক। আর তাছাড়া আপনি তো জানেনই আমার আগে পিছে কেউ নেই, আমি একেবারে একা। তাই আমার নিজের জন্য আর কি বা দরকার বলুন তো। সম্রাটের মুখে এমন নিঃস্বার্থ কথা শুনে কমলা মনে মনে খুব খুশি হয়। আর এদিকে শ্রীনিবাস কমলার কানে কানে বলে, এত বড় একটা মানুষ আর এত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া করা কি আমাদের ঠিক হবে কমলা? কিন্তু কমলা মুখে হ্যাঁ বললেও মন থেকে পুরোপুরি কি করবে তা বুঝতে পারে না। একটা অদ্ভুত টানাপড়েন তাকে গ্রাস করতে থাকে। অন্যদিকে এই সমস্ত ঘটনার আড়ালে ঝিনুক চলে গেছিল নিজের কলেজে। সে তখন কলেজের ক্যান্টিনে একটা টেবিলে একাকী বসে বসে ফোনে কিছু ভিডিও দেখছিল, আর কখনো বা সামনের বইটার পাতা উল্টাচ্ছিল। দূর থেকে তার দিকে একদৃষ্টে লক্ষ্য রাখছিল তাদেরই সহপাঠী রণজয়। রণজয় অনেকদিন ধরেই মনে মনে ঝিনুককে ভালোবাসে, কিন্তু সাহসের অভাবে বলতে পারেনি। রণজয় আসার ঠিক আগের মুহূর্তেই কানে হেডফোন লাগিয়ে নিয়েছিল ঝিনুক, যার কারণে সে বাইরের কোনো আওয়াজ পাচ্ছিল না। তখনই রণজয় বুক ভরা সাহস নিয়ে নিজের মনে মনে বলে, আজকে আমাকে নিজের মনের আসল কথাটা ঝিনুককে বলতেই হবে, না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। অনেকটা সময় চলে গেছে, আমি এখনও মুখ ফুটে কোনো কথাই বলে উঠতে পারিনি। রণজয়ের বন্ধুরাও দূর থেকে তাকে ইশারা করে জোর করতে থাকে আর বলে, আর পিছিয়ে থাকিস না ভাই, আজকেই সুযোগ। রণজয় ধীর পায়ে ঝিনুকের টেবিলের সামনে এসে দাঁড়ায় এবং কিছুটা আবেগপ্রবণ হয়ে বলে, ঝিনুক, তোর সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে যেগুলো তোকে না বললেই নয়। তাই আমি সেই কথাগুলো তোকে আজকে জানাতে এসেছি। আমি না তোকে খুব ভালোবাসি রে ঝিনুক। ঠিক তখনই ঝিনুকের ফোনে একটা কল চলে আসে। সে রণজয়ের দিকে না তাকেই চট করে কানে হাত দিয়ে বলে, হ্যাঁ দিদি বলছিস, আমি একটু আসছি, আমার দিদি ফোন করেছে। এই বলে ঝিনুক তড়িঘড়ি টেবিল ছেড়ে চলে যায়। রণজয় তো বোকার মতো দাঁড়িয়ে ভাবে তার মনের সব কথা হয়তো ঝিনুক শুনে ফেলেছে। কিন্তু আসল সত্যিটা হলো, রণজয়ের প্রপোজাল ঝিনুক কানে হেডফোন থাকার কারণে বিন্দুমাত্র শোনেও নি। তাই সে কোনো রিপ্লাই না দিয়েই চলে গেছে।
ঝিনুক চলে যাওয়ার পরেই ক্যান্টিনে বসে থাকা কিছু বখাটে ছেলেপেলে ঝিনুকের একটা ভিডিও ফোন স্ক্রিনে দেখতে দেখতে ঝিনুককে উদ্দেশ্য করে অত্যন্ত নোংরা ও ভুলভাল মন্তব্য করতে থাকে। তা শুনে রণজয়ের মাথার রক্ত চড়ে যায়। সে এক লাফে গিয়ে সেই ছেলেগুলোকে বেধড়ক মার মারতে শুরু করে। ক্যান্টিনে এলাহি কাণ্ড বেঁধে যায়। তখন রণজয়ের বন্ধুরা এসে তাকে টেনে ধরে বলে, কিরে ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওরা কি এমন বলল যে তুই এভাবে মারছিস? রণজয় হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে, ওরা ঝিনুকের সম্পর্কে ভুলভাল কথা বলবে কেন? ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়ব। ঝিনুকের নামে একটাও বাজে কথা আমি সহ্য করব না। এর মাঝখানে ঝিনুকের বাড়িতে এক চরম উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। বাড়ির সবাই মিলে লিভিং রুমে একটা গোলটেবিল বৈঠক করতে শুরু করে, যেখানে পরিবারের প্রতিটি সদস্য উপস্থিত থাকে। গম্ভীর পরিবেশ দেখে ঠাম্মি চশমাটা ঠিক করে নিয়ে বলে, কি হয়েছে বলতো? আসল কারণটা ঠিক কি? আজকে আমরা সবাই মিলে এভাবে একত্র হয়েছি কেন? কি এমন ঘটল? তখনই কমলা শ্রীনিবাসকে ইশারা করে সবাইকে আসল ব্যাপারটা খুলে বলার জন্য। শ্রীনিবাস তখন সবার উদ্দেশ্যে খোলসা করে বলে, মা, আমাদেরকে যে দেবদূতের মতন এসে বারবার করে বাঁচিয়েছে, আমাদের জমিটা উদ্ধার করে দিয়েছে, সে আর কেউ নয়, সে হচ্ছে ওই সম্রাট বাবু, যে কিনা কদিন আগে ঝিনুকের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। আর এটা শোনার পরে ঠাম্মি থেকে শুরু করে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায়। সাথে সেখানে উপস্থিত ঝিনুকও মনে মনে বেশ অবাক হয়। কমলা তখন উচ্ছ্বসিত হয়ে বলে, হ্যাঁ মা, আমরা আজ ওনার অফিসে গিয়েছিলাম। কত বড় অফিস, আর তার চেয়েও কত বড় মনের মানুষ উনি। গরিব দুঃখী মানুষকে যেভাবে উনি সাহায্য করেন তা না দেখলে বিশ্বাস করা যায় না। এরপরেই ঠাম্মি বেশ গর্বের সাথে হাসি মুখে বলে, আমি তো আগেই বলেছিলাম যে ছেলেটা ভালো, ছেলেটা মোটেও খারাপ নয়। তবে আর দেরি কি? শ্রীনিবাস, ঝটপট করে বিয়ের সম্বন্ধটা পাকা করে ফেলো। এমন হিরে টুকরো ছেলে হাতছাড়া করা বোকামি হবে। কমলা মনে মনে কিছুটা খটকা থাকায় এখনও পুরোপুরি সিওরিটি দিতে পারছে না। তবে শ্রীনিবাস বেশ আবেগ ভরা গলায় বলে, আমিও শুধু এটুকুই চাই, আমার মেয়েটা যেন রাজপ্রাসাদে ভালো থাকে। সম্পত্তি, প্রতিপত্তি, টাকা পয়সা দেখে তো আর মানুষের আসল বিয়ে হয় না। বিয়ে হয় দুটো মনের মিলনে। আর আমি শুধু চাই যে আমার মেয়ে যেন সারা জীবন সুখী থাকে। এর মাঝখানে ঝিনুকের জ্যাঠামশাই সমর এক কোনায় দাঁড়িয়ে তার স্ত্রীর সাথে ফিস করে কথা বলতে থাকে আর বলে, এই ধনী লোকটার সাথে ঝিনুকের বিয়েটা যদি কোনোভাবে হয়ে যায়, তবে আমাদেরও কপাল কিছুটা খুলে যাবে, আমাদের আর অভাব থাকবে না। আর অন্যদিকে তাদের মেয়ে প্রীতি মনে মনে ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা হয়ে গেলে আমাদের পরিবারের জন্যই ভালো। বড় লোকের বাড়ির জামাই হলে আমাদেরও সমাজে একটা আলাদা স্টেটাস তৈরি হবে। সবাই যখন আনন্দে আত্মহারা, তখন অন্যদিকে কমলার মনটা কিন্তু এক অজানা আশঙ্কায় খারাপ হয়ে আছে। শ্রীনিবাস কমলার এই চুপচাপ ভাবটা লক্ষ্য করে আড়ালে ডেকে বলে, কি হয়েছে বলো তো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা গভীর বিষয় নিয়ে খুবই চিন্তায় আছো, কিন্তু হয়েছেটা কি? আমাকে খুলে বলবে তো? কমলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে আমার ঝিনুক তো একটা বড় যৌথ পরিবারে সবার আদরে বড় হয়েছে, মানুষ হয়েছে। আর ওই ছেলেটা তো একেবারেই একা। আমার ছেলেটার সততা নিয়ে কোনো ডাউট নেই ঠিকই, কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যে ও আমার এই চঞ্চল মেয়েটা ওখানে গিয়ে অত বড় খাঁখা বাড়িতে একা একা থাকতে পারবে কিনা। যেহেতু ও এত বড় গিজগিজে পরিবারের মধ্যে মানুষ হয়েছে, হঠাৎ একা পরিবারে গিয়ে মানিয়ে নেওয়া কি এত সহজ? তখনই কমলার এমন যুক্তিপূর্ণ কথা শুনে শ্রীনিবাস তাকে আশ্বস্ত করে বলে, তুমি কি বলো তো? তুমি কি এখনও সেই আমাদের ঝিনুককে ছোট্ট ঝিনুকটাই ভেবে বসে আছো? ও এখন অনেক বড় হয়ে গেছে, ও অনেক দায়িত্ব নিতে শিখে গেছে, নিজের ভালো মন্দ ও বোঝে, তাই কোনোভাবেই আর ওকে ছোট খুকি বলা যায় না। তুমি একটা কথা মনে রেখো যে আমাদের ঝিনুক কিন্তু যথেষ্ট বুঝদার মেয়ে আছে, আর ও যদি রাজপুত্রের মতন জামাইয়ের সংসারে ভালো থাকে, তবে এর থেকে ভালো আমাদের মতো বাবা মানের জন্য আর কি বা হতে পারে, তাই না? সবাই যখন বিয়ের কথা ভাবছে, এর মাঝখানে নিজের ঘরে একা বসে মনে মনে একটা কথাই ভাবছিল ঝিনুক। সে কোনোভাবেই এই অচেনা সম্রাটকে এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, তার মন সায় দিচ্ছে না। এখনও নিজের কেরিয়ার গড়তে তার বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু পরিবারের চাপে সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। রাতের বেলায় হঠাৎ এক ভয়ানক স্বপ্ন দেখতে থাকে ঝিনুকের দিদি পল্লবী। সে স্বপ্নে দেখে মিঠি নামের ছোট্ট মেয়েটি একটুখানিও খেতে না পেয়ে মাম্মার কাছে যাবে বলে অবুঝের মতো কান্নাকাটি করছে, আর কেউ তাকে দেখছে না। স্বপ্নটা দেখার পরেই ভয়ে আতঙ্কে বিছানায় ধরপড় করে কেঁপে উঠেছে পল্লবী। তার কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে। পল্লবীর এই অবস্থা দেখে পাশের বিছানা থেকে ঝিনুক ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, কি হলো রে দিদি, তুই এভাবে কাঁপছিস কেন? কি দেখেছিস?
পল্লবী তখনও কাঁপতে কাঁপতে বলে, মিটি ঠিকঠাক খাবার খাচ্ছে তো রে ঝিনুক, ওর যত্ন আত্মি হচ্ছে তো, ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে। তখনই ঝিনুক পল্লবীর মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলে, তুই একদম চিন্তা করিস না দিদি, সব ঠিক হয়ে যাবে, ও ভালো আছে, তুই জল খা। পল্লবী একটু শান্ত হলে তাকে একা পেয়ে ঝিনুক নিজের মনের আসল দ্বিধাটা প্রকাশ করে বলে, দিদি, আমি এই সম্রাটবাবুর সম্বন্ধটা কিছুতেই মাথা খাটিয়ে বুঝতে পারছি না। আমি এখন কি করব? আমার নিজের সিদ্ধান্ত নিতে এখন একটু সময় লাগবে। আমি এত তাড়াতাড়ি এই বন্ধনে জড়াতে পারছি না। পল্লবী তখন বোনের হাতটা চেপে ধরে সান্ত্বনা দিয়ে বলে, তুই একদম চিন্তা করিস না, নিজের ওপর জোর করিস না বাবা। বাবা মা তোকে তোর মনের মতো সেই সময়টা নিশ্চয়ই দেবে। তুই আমাদের বাবা মাকে চিনিস না, তারা কতটা ভালো মানুষ, তারা তোর সুখটাই সবার আগে দেখবে। বোনের মুখে এই কথা শুনলেও অন্যদিকে কমলার মনের মধ্যেও কিন্তু সম্রাটের একাকিত্ব আর ঝিনুকের মানিয়ে নেওয়ার সন্দেহটা একেবারে জেকে বসে আছে, যা সহজে দূর হওয়ার নয়।